कालिके रिंग रिंग कालिके क्रिंग 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 हंग हंग स्वाहा क्रिंग 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 हंग हंग रिंग रिंग दक्षिणे कालिके क्रिंग 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 हंग हंग নাগারে মন্ত্র উচ্চারণ করে চলেছেন তিনি। তার সামনে দাউ দাউ করে জ্বলছে যজ্ঞের আগুন, আর তার সামনে দাঁড়িয়ে আছে ভয়ঙ্করী এক কালী মূর্তি। জয় মা, জয় মা, জয় মা, মা কালী, মা এই বলি গ্রহণ করো মা। একটা ছোট্ট শরীর, হাত পা মুখ বাঁধা অবস্থায় বের করে আনলো ওই মহিলা। হাতে ধারালো একটা খড়গ নিয়ে তাতে তেল সিঁদুর চন্দন মাখিয়ে দু হাত বাড়িয়ে দিল কালী মূর্তির দিকে। জয় মা, মা কালী, মা এই বলি গ্রহণ করো মা। দরজার কাছে এসে দাঁড়িয়েছে এক নারী, 25 কি 26 বছর বয়সে, এক বিভৎসরূপী নারী। কালো নিবিড় তার গায়ের রং, বিষধর সাপের ফণার মতো রাশি রাশি চুল মাথা থেকে নেমে এসেছে হাঁটু পর্যন্ত। সে নারীর দু চোখে প্রচন্ড ক্রোধ, আগুন ঝরছে। তার ঠোঁট দুটো ধীরে ধীরে ফাঁক হচ্ছে। তীক্ষ্ণ দাঁতের শাড়ির বেড়া জাল বেরিয়ে বেরিয়ে আসছে রক্তাক্ত জীব। কে 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 জাগ্রত করলো মহাশক্তির এই রূপকে? কার এত তো সাহস হলো? মিসেস মজুমদারের বুকের কাছটা যেন ফাঁকা হয়ে যায়, মাথাটা ঘুরছে। এ কাকে দেখছে সামনে? নিজের চোখে বিশ্বাস করতে পারছে না যে সে। ওর সামনে দাঁড়িয়ে থাকা মূর্তিটা পরমেশ্বরীর এক ভয়ঙ্করী রূপ, মহাশক্তি কর্ণ পিশাচিনী। আপনারা শুনছেন পিয়ালি মণ্ডলের কলমে অভিশপ্ত অশ্বমেধের পরিচালনায় এবারের গল্প কর্ণ পিশাচী। আমি যে যে জিনিসগুলো জোগাড় করতে বলেছিলাম নিয়ে এসেছো? হ্যাঁ এনেছি, কিন্তু সবগুলো তো আমি পাইনি। দেখো, আমার পক্ষে তো এইসব জিনিস এখন জোগাড় করা খুবই কঠিন এবং কষ্টকর ব্যাপার। এখন তুমিও যদি না পারো তবে আমি আর এসবের মধ্যে নেই। আর এই পুজোয় লাভটা কার বেশি আশা করি বলে দিতে হবে না আমাকে। আরে আমি তো লিস্ট অনুযায়ী প্রায় সবগুলোই এনেছি, কিন্তু ওই যে কালো বিড়ালের লেজের লোম, ঘোড়ার রক্ত আর শকুনের পালক, এই কটা কিছুতেই পেলাম না। বেশ, আমি দেখছি কি করা যায়। বাকিগুলো সব সাজিয়ে রাখো মায়ের সামনে, আর নিজেও তৈরি হয়ে নাও। প্রায় অন্ধকার ঘরে দুই নারী মূর্তির মধ্যে এতক্ষণ কথোপকথন চলছিল। একজন প্রৌঢ়া, আরো একজন যুবতী। যুবতীকেই এতক্ষণ ভৎসনা করছিল অপরজন। কথাগুলো বলে প্রৌঢ়া ঘরের বাইরে চলে যেতে যুবতী খানিকটা রাগে গজগজ করতে করতে সঙ্গে আনা জিনিসগুলো সাজিয়ে রাখল। তারপর ব্যাগ থেকে একটা নতুন শাড়ি নিয়ে চলে গেল স্নানে। রাত গভীর হয়েছে, ভোর হলেই সূর্যগ্রহণ শুরু হবে, কিন্তু এই পুজো শুরু করতে হবে মাঝরাতে, তবেই ঠিক মাহেন্দ্রক্ষণে সঠিক কাজটা করা সম্ভব। ছোট্ট ঘুপচি ঘরটার চার কোণে 4টে প্রদীপ জ্বলছে। ঘরের ঠিক মাঝখানের আসনে বসে আছেন সেই প্রৌঢ়া, গায়ে পেঁচিয়ে জড়ানো লাল কাপড়, খোলা চুল, কপালে লাল তিলক। এক নাগারে মন্ত্র উচ্চারণ করে চলেছেন তিনি। তার সামনে দাউ দাউ করে জ্বলছে যজ্ঞের আগুন, আর তার সামনে দাঁড়িয়ে আছেন ভয়ঙ্করী এক কালী মূর্তি। জ্বলন্ত যজ্ঞের আগুনে মহিলার মুখটা বিভৎস ভয়ঙ্কর লাগছে। যুবতীর পর্যন্ত সে মুখ দেখে গা শিউরে উঠছে।
এ যেন তার চেনা মানুষ নয়, বড় অচেনা, বড় ভয়ঙ্কর মহিলা। সে একবার সেই কালী মূর্তি, আর একবার মহিলার দিকে তাকাচ্ছে। বড্ড ভয় করছে ওর। শেষ পর্যন্ত যদি হিতে বিপরীত হয়। আসলে ও কল্পনাও করতে পারেনি যে ব্যাপারটা এতটা ভয়ঙ্কর হবে। কিন্তু এখন ওই মহিলার প্রতিটা আদেশ নীরবে পালন করা ছাড়া আর কোনো উপায় নেই। ও লক্ষ্য করে প্রৌঢ়া অজ্ঞাত ভাষায় মন্ত্র উচ্চারণ করতে করতেই ছোট ছোট মাটির সরায় সাজিয়ে রাখা এক একটা উপকরণ ছুঁড়ে দিচ্ছে যজ্ঞের আগুন। সিঁদুর, চন্দন, ত্রিফলা, তাঁর কাকের পোড়া মাংস, চাঁড়ালের মেয়ের রক্তস্রাব একে একে যজ্ঞের আগুনে উৎসর্গ করার পর মহিলা মন্ত্র উচ্চারণ থামালেন। তারপর একটা পাত্রে ঘোড়া আর মোষের রক্ত মিশিয়ে সরিয়ে রাখল পাশে। একটা ধারালো ছুরি দিয়ে নিজের হাত কেটে সেখান থেকে বেরিয়ে আসা রক্ত মিশালো ওই পাত্রে। তারপর সেটাকে যজ্ঞের আগুনে খানিকক্ষণ রেখে তুলে নিল। এবার সেই রক্ত দিয়ে 108টা ডুমুরের পাতার উপর শকুনের পালক দ্বারা লিখল কিছু। এই সব শেষ হলে আবারও তিনি শুরু করেন সেই দুর্বোধ্য মন্ত্র উচ্চারণ। আবারও সেই একইভাবে এক একটা পাতা যজ্ঞের আগুনে নিক্ষেপ করতে লাগলেন তিনি। আর প্রতিটা পাতা জ্বলে ওঠার সঙ্গে সঙ্গে একটু একটু করে একটা নীলচে ধোঁয়ার বলয় মহিলাকে ঘিরে ফেলতে লাগল। সারা ঘর অপার্থিব দম বন্ধকর একটা গন্ধে ভরে উঠতে শুরু করেছে। এত কিছুর পরেও তুমি চুপ করে থাকবে? জিত যে কিছুই করতে পারবে না সে কথা তুমিও জানো আর আমিও জানি। আজ যদি আমার শুভটা বেঁচে থাকতো, না ব্যবসা, না সংসার, না ওই হোম, কোনো কিছু নিয়েই আমাকে চিন্তা করতে হতো না। আর কোথায় করবি আমার লক্ষ্মী প্রতিমার মতো বৌমা, আর কোথায় ঐন্দ্রিলা। আমার কপালটাই খারাপ, বুঝলে তো? কিন্তু তুমি তো কিছু করো। এত কিছু হয়ে যাচ্ছে আর উনি ঠুটো জগন্নাথের মতন বসে আছেন। ধুর। কথাগুলো বলতে বলতে ফোনে কিছু একটা স্ক্রল করছিল মিসেস বহ্নিশিখা ব্যানার্জি। বয়স প্রায় 60 ছুঁই ছুঁই হলেও তিনি বেশ আধুনিকা এবং বেশ দাপুটে মহিলা। সংসারের সবাই বেশ ভয় পান এই মহিলাকে। কিন্তু এই একটা মানুষের কাছেই তিনি যেন কেমন জলে ভেজা মুড়ি হয়ে যান। এমনিতে কম কথা বললেও রণজিৎ বাবুর ক্ষেত্রে উল্টোটাই করেন। এত বকাবকি শুনে রণজিৎ বাবু সামান্য বিরক্তির স্বরে বললেন, কিছু যে করব তার জন্য একটু ভাবার সময় লাগবে। কিন্তু তুমি চুপ না করলে ভাববো কখন শুনি? এখন থামো তো। ভেবে নিজের প্রেসারও বাড়াচ্ছে, সাথে আমারও। সে চুপ করছি, কিন্তু হোমের খবরটা নিশ্চয়ই শুনেছ। আর এদিকে অফিসের অ্যাকাউন্টস। এ সময় যদি অন্তত করবিটার সঙ্গে থাকতো। সঙ্গে তো নেই, ছাড়ো না। ও যেমন আছে তেমন থাকতে দাও। তোমার ছেলে যেমন গেছে, ওরও তো স্বামী। ওকে একটু সময় দাও বন্নি। বেশ, তবে কথা দাও, এসব ঝামেলা মিটলে আমাকে দাদু ভাইয়ের কাছে নিয়ে যাবে। ওকে বড্ড দেখতে ইচ্ছে করছে গো। যাব, কিন্তু এখন নিজের ওই ফোনে মন দাও। আমার কিছু কাজ আছে, স্টাডিতে গেলাম। সময় মতো চলে আসবো, আর না আসলে ডাকবে না। কথাগুলো বলে রণজিৎ বাবু স্টাডি রুমের দিকে চলে যায়। বহ্নিশিখা দেবী একবার সেদিকে চেয়ে আবার ফোনের মধ্যে মনোনিবেশ করলেন। বহ্নিশিখা দেবী হোয়াটসঅ্যাপে একজন বিশেষ কাউকে মেসেজ পাঠাতে গিয়ে হেসে ফেলেন। মেসেজটা সিন হলেই খুব দরকারি কয়েকটা কাজ আছে। সময় হাতে বেশি নেই, নিজেকেও তো তৈরি করে নিতে হবে।
যুবতীর ক্রমশ যেন ঘোর লাগছিল, ক্রমশ যেন নিজের চেতনা হারিয়ে ফেলছিল। সে বুঝতে পারছিল ওর সারা শরীরে বিভিন্ন স্থানে ক্ষত করা হচ্ছে, আর সেখান থেকে মাংস খুবলে তুলে নেওয়া হচ্ছে। কিন্তু নড়াচড়ার ক্ষমতা হারিয়েছে ও দেখতে পাচ্ছে একটা ছোট্ট শরীর, হাত পা মুখ বাঁধা অবস্থায় বের করে আনলো ওই মহিলা। সম্ভবত এই ঘরের নিচে কোনো গুপ্ত পাতাল ঘর আছে, সেখান থেকেই শিশুটিকে তুলে আনলো ওই মহিলা। বাচ্চাটির মুখ বাঁধা, কিন্তু ওকে নিয়ে কি করবে ওই মহিলা? তবে কি ও যেটা সন্দেহ করছে সেটাই হতে চলেছে? আর কিছু ভাবতে পারছে না ও। শরীরে কাঁপুনি শুরু হয়, কষ্ট হলেও চোখ দুটো খুলে রাখার চেষ্টা করে, কিন্তু চোখ খুলে রাখতে পারে না। ধীরে ধীরে বন্ধ হয়ে যায় চোখের পাতা। হাত পা মুখ বাঁধা ছোট্ট শরীরটা নিয়ে ঠিক কালী মূর্তির সামনে শুইয়ে দেয় প্রৌঢ়া। তারপর সিঁদুর আর যজ্ঞের ছাই দিয়ে নিজের পায়ের বুড়ো আঙুলের দ্বারা চারিদিকে এঁকে দেয় একটা গণ্ডি। গণ্ডি টানা শেষ হলে কন্যা শিশুটাকে নগ্ন করে, তারপর তার গায়ে শ্বেতচন্দন গঙ্গাজল ও ওই যজ্ঞের ছাই মিশিয়ে প্রলেপ তৈরি করে লাগিয়ে দেয়। একটা ছোট্ট ঘটে রাখা গাঢ় তরল শিশুটার মুখটা ফাঁক করে ঢেলে দেয় অল্প অল্প। শিশুটা কয়েকবার কেঁপে উঠে স্থির হয়ে যায়। প্রৌঢ়া তারপর হাতে সেই তীক্ষ্ণ ছুরিটা নিয়ে এগিয়ে যায় যুবতীর দিকে। এই হোমে তো মোট 47টা বাচ্চা থাকে, তাদের মধ্যে সব থেকে বড় কে? ওদের মধ্যে সূর্যই সব থেকে বড় ছিল। আচ্ছা, ঠিক কত বছর বয়স হলে ছেলেদের এখান থেকে অন্য হোমে পাঠিয়ে দেওয়া হয়? সাধারণত 12 পরেই। তবে সূর্যকে বাচ্চারা খুব ভালোবাসত, ও পড়াতো খুব ভালো, নিজেও খুব ভালো ছাত্র ছিল, তো তাই ওকে নিবেদিতা ম্যাডামই রেখে দিয়েছিলেন। আচ্ছা, আর কি কোনো 12 বছরের বেশি বয়সের ছেলে এখানে আছে নাকি এখন? না, মানে কেন বলুন তো? মানে নেই। মানে কি মানে করছেন? ওই যে টি শার্ট দুটো মেলা রয়েছে উঠোনে, ওগুলো কার? দেখে তো বেশ বড় ছেলেরই মনে হচ্ছে। আর এই বাড়িতে লোক বলতে এখন আপনি, আর আপনি তো টি শার্ট পরেন না মনিরুল বাবু। তাহলে ওগুলো কার? হ্যাঁ, ওগুলো শতায়ু বাবা। সে কে? আর ওকে এখনো পাঠানো হয়নি কেন? ও আসলে ও তো ঠিক সুস্থ নয়, তাই আর কি। আর তাছাড়া শতায়ু বাবু তো ম্যাডামের ছেলে। ওই যে ঘরটায়, শেষ ঘরটায়, মানে ম্যাডামের ঘরের আগের ঘরে থাকে। একবার নিয়ে চলুন তো দেখি কেমন অসুস্থ। কিন্তু ওই ঘরে ঢোকার পারমিশন তো আমাদের নেই। ওর সব দেখভাল ম্যাডাম নিজের হাতেই করেন। ও ঘরে যেতে হলে আপনি ম্যাডামের কাছ থেকে। আমি আর কিছুই শুনতে চাই না, ওর পারমিশন আমি পরে নেব। আর তুমি দরজা খুলতে না পারলে আমি খুলে নিচ্ছি। কথাগুলো বলতে বলতেই আদিত্য দৃঢ় পদক্ষেপে এগিয়ে গিয়ে দরজা ঠেলে ঢুকলো ঘরের মধ্যে, আর সঙ্গে সঙ্গেই যেন পাথরের মতো স্থবির হয়ে যায়। হুইল চেয়ারের মধ্যে চারিদিক থেকে কুশন দিয়ে বসানো আছে একটা শরীর। শরীরের উপর অংশটা স্বাভাবিক হলেও নিচের দিকটা অত্যন্ত অস্বাভাবিক সরু। তার মুখটা দেখলে আন্দাজ করা যায় তার বয়স। চোখে হাই পাওয়ারের মোটা গ্লাসের চশমা, সরু কার দিয়ে বাঁধা মাথার সাথে। কিন্তু এত কিছুর পরেও ছেলেটার মুখটা বড্ড মায়াময়। ছেলেটা কথা বলতেও পারে না ঠিকভাবে। ঠোঁটের কষ বেয়ে সারাক্ষণ লালা বেরিয়ে আসছে তার, আর তাতেই ভিজে উঠেছে বুকের কাছের গেঞ্জিটা। আদিত্য আর দেখতে পারল না, চোখ দুটো ভীষণ জ্বালা করছিল তার। তাই চোখ দুটো মনিরুলের অলক্ষ্যে মুছে বেরিয়ে আসতেই যাচ্ছিল ঘর থেকে। ঠিক তখনই নিবেদিতা দেবী ঘরে ঢুকলেন। আদিত্য দেখল নিবেদিতা দেবীর চোখে যেন আগুন আর ঘৃণা একসাথে ছিটকে বেরিয়ে আসছে।
তার হাতে একটা বড় গামলা। সেটা মেঝেতে নামিয়ে তিনি তাড়াতাড়ি ছেলের মুখটা মুছিয়ে দিয়ে কোলে তুলে গামলার মধ্যে বসিয়ে দিলেন ছেলেটাকে। তারপর আদিত্যর দিকে চেয়ে বললেন, আপনি ঘরটা সার্চ করে বেরিয়ে গেলে ভালো হয়। দুপুর হয়ে গেছে, ওকে স্নান করিয়ে খাইয়ে সময় মতো ওষুধ দিতে হবে, প্লিজ। আদিত্য আর একটা কথাও না বলে বেরিয়ে যায় ঘর থেকে। যুবতীর তখন ধীরে ধীরে চেতনা ফিরছিল। সে অনুভব করল ঠিক তার মুখের উপর ঝুঁকে পড়েছে কেউ। চটচটে আঠালো মতন তরল কিছু ফোঁটা ফোঁটা করে পড়ছে তার মুখে। কেউ খুব কাছে, একেবারে মুখের ঠিক উপরে, হয়তো আর একটু এগোলেই স্পর্শ করবে ওর মুখ। ঠিক সেই দূরত্বে এসে স্থির হয়ে দেখছে ওকে। বুকের উপর প্রচন্ড চাপ লাগে যুবতী। কেউ যেন হৃৎপিণ্ডটা ছিঁড়ে তুলে আনতে চাইছে। তবে শরীরে হাজারটা বিছার বিষের জ্বালায় জ্বলছে। তার মধ্যেও যুবতী অনুভব করে একটা তীক্ষ্ণ কিছু এসে স্থির হয়েছে ওর চোখের কোণে। তারপর হঠাৎ কিছু বুঝে ওঠার আগেই সেটা চামড়া ফুঁড়ে ঢুকে যায় ভিতরে, আর কয়েক সেকেন্ডের মধ্যেই ওর একটা চোখ উপড়ে তুলে আনে সেই প্রৌঢ়া। না, সে আর এখন কোনো সাধারণ মানুষ নয়, সে এখন শয়তান। তাই তার পক্ষে এখন কোনো কিছুই অসম্ভব নয়। যুবতীর একটা চোখ হাতে নিয়ে অট্টহাসিতে ফেটে পড়ে সেই প্রৌঢ়া। যুবতী যন্ত্রণায় কোঁকিয়ে ওঠে, চিৎকার করতে চায়, কিন্তু মুখ থেকে শব্দ বেরিয়ে আসতে পারে না। প্রৌঢ়া উপরে নেওয়া চোখটা দ্রুত হাতে রেখে আসে সেই শিশুটির চোখের উপর। তারপর আবারও ফিরে এসে চেপে বসে যুবতীর বুকের উপর। আবার সেই ছুরি বিধিয়ে দিতে সে উদ্যত হয়, কিন্তু ঠিক সেই মুহূর্তে প্রৌঢ়ার ঘাড়ের লোম খাড়া হয়ে উঠল। ওর ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিল কোনো ভয়ঙ্কর কিছু এসে প্রবেশ করেছে এই বাড়িতে। না হলে ওর দেয়া গণ্ডি ভেদ করার ক্ষমতা সবার নেই। আর সেই শক্তি ক্রমশ ঘন হয়ে আসছে ওর দিকে। প্রৌঢ়া বুঝতে পারে তার হাতে সময় খুব কম, যা করতে হবে দ্রুত। তাই তাড়াতাড়ি যুবতীর দ্বিতীয় চোখটা খুবলে নিতে যায়। একটা অব্যর্থ টিপের গুলিটা এসে লাগে ওর হাতে। এক পাও নড়বেন না মিসেস মজুমদার, আমার হাতে কিন্তু রিভলভার আছে। চাইলেই আপনার মাথার খুলিটা উড়িয়ে দিতে পারতাম, কিন্তু আমি আপনাকে জীবিত অবস্থায় ধরতে চাই, যাতে সারা জীবন ওই জেলের কুঠুরিতে পচে পচে মরেন। কথাগুলো বলেই মিসেস মজুমদারের দিকে রিভলভার তাক করে এগিয়ে আসতে চায় আদিত্য রায়। কিন্তু অদ্ভুতভাবে কিছুতেই মিসেস মজুমদারের এঁকে রাখা গণ্ডির ভিতর প্রবেশ করতে পারছে না সে। বারবার যেন অদৃশ্য কিছুতে ধাক্কা খেয়ে ছিটকে পড়ছে আদিত্য। আদিত্যর অবস্থা দেখে আবারও হাসিতে ফেটে পড়ে সেই মহিলা। নিজের অক্ষত হাতটা খানিকটা ব্যঙ্গের ভঙ্গিতে তুলে দেখালো আদিত্যকে। তারপর সেইভাবেই হাসতে হাসতে চলে যায় কালী মূর্তির দিকে। আদিত্য দেখতে পাচ্ছে ঐন্দ্রিলার অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে। এই মুহূর্তে ওকে হসপিটালে নিয়ে না গেলে হয়তো অতিরিক্ত রক্তক্ষরণে মারা যাবে। কিন্তু ও কিছুতেই পৌঁছাতে পারছে না ওর ইন্দুর কাছে। হ্যাঁ, ঐন্দ্রিলা যা করেছে ওর সাথে তার কোনো ক্ষমা নেই। অর্থ, প্রাচুর্য, বিলাসবহুল জীবনের হাতছানিতে আদিত্যকে ঠকিয়ে সর্বজিৎ ব্যানার্জিকে বিয়ে করেছে। কিন্তু আদিত্য তার মনে ঐন্দ্রিলার জায়গা আর অন্য কাউকে দিতে পারেনি। ভীষণ ভীষণ ঘেন্না আর রাগের আড়ালে সেই প্রেমটাকেও কিছুতেই ভুলে যেতে পারেনি আদিত্য। তাই আজ ঐন্দ্রিলা ওর নিজের এই দশার জন্য সম্পূর্ণ দোষী জেনেও আদিত্যর বুকটা মুচড়ে উঠছে। আদিত্য এতক্ষণ ঐন্দ্রিলার স্মৃতিতে ডুবে যাওয়ায় খেয়ালই করেনি মিসেস মজুমদার অন্যদিকে কি ভয়ঙ্কর ক্রিয়া শুরু করেছেন। আর
ওই মহিলা যাই করুক, ও তো কিছুতেই নাগাল পাচ্ছে না তা। অথচ অসহায়ের মতো দেখতে পাচ্ছে ওই মহিলা হাতে ধারালো একটা খড়গ নিয়ে তাতে তেল, সিঁদুর, চন্দন মাখিয়ে দু হাত বাড়িয়ে দিল কালী মূর্তির দিকে। অজানা ভাষায় দ্রুত গতিতে মন্ত্র উচ্চারণ করে যাচ্ছেন মহিলা। এবার ধীরে ধীরে সেই প্রাবল্য কমল। হাতের খড়গটা নিচে নামিয়ে হাঁটুর উপর ভর দিয়ে তিনি বসলেন। সামনে সেই ফুলের মতো শিশুটার অবচেতন দেহ। মিসেস মজুমদারের দু হাতে চেপে ধরা খড়গটা ধীরে ধীরে উঠে আসছে মাথার উপর। এর পরের মুহূর্তে কি হবে সেটা আন্দাজ করেই আদিত্য চিৎকার করে পিছনে ততক্ষণে সুকান্ত বাবু এসে দাঁড়িয়েছেন। তিনিও চিৎকার করে থামানোর চেষ্টা করেন, কিন্তু হঠাৎ শব্দে ভরে উঠল চারিদিক। সেই উলুধ্বনি এতটাই তীক্ষ্ণ, এতটাই জোরালো যে কানে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আদিত্যদের মনে হলো মাথার শিরাগুলো যেন ছিঁড়ে যাচ্ছে। হাত দিয়ে কান চেপে ধরে ছটফট করতে শুরু করলো তারা। আচমকা এই শব্দে মিসেস মজুমদারের হাত থেকে খড়গটা পড়ে যায়। সে দাঁড়িয়ে আছে স্থির হয়ে, অথচ ভীষণ আশ্চর্য। কারণ এতদিন ও জানত মহাডামর তন্ত্রে যে স্তরে সে উন্নীত হয়েছে সেখানে ওকে হারানো বা ওর তন্ত্র চর্চায় বিঘ্ন ঘটানো কোনো তান্ত্রিকের কাজ নয়। তবে এ কে? মিসেস মজুমদার দেখতে পেলেন দরজার কাছে এসে দাঁড়িয়েছে এক নারী। 25 কি 26 বছর বয়সে এক বিভৎসরূপী নারী। কালো নিবিড় তার গায়ের রং, বিষধর সাপের ফণার মতো রাশি রাশি চুল মাথা থেকে নেমে এসেছে হাঁটু পর্যন্ত। সে নারীর দু চোখে প্রচন্ড ক্রোধ, আগুন ঝরছে। তার ঠোঁট দুটো ধীরে ধীরে ফাঁক হচ্ছে। তীক্ষ্ণ দাঁতের শাড়ির বেড়াজাল বেরিয়ে বেরিয়ে আসছে রক্তাক্ত জিভ। মিসেস মজুমদারের বুকের কাছটা যেন ফাঁকা হয়ে যায়, মাথাটা ঘুরছে। এ কাকে দেখছে সামনে? নিজের চোখে বিশ্বাস করতে পারছে না যে সে। ওর সামনে দাঁড়িয়ে থাকা মূর্তিটা পরমেশ্বরীর এক ভয়ঙ্করী রূপ, মহাশক্তি কর্ণ পিশাচিনী। কে 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 জাগ্রত করলো মহাশক্তির এই রূপকে? কার এত দুঃসাহস হলো? মনে মনে উত্তর হাতড়াতে হাতড়াতে দেখতে পেল অর্জুন তার দেয়া গণ্ডি পেরিয়ে এগিয়ে আসছে ওর দিকে। তবে তবে কি অর্জুন? না 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 না, অর্জুন তো অতি সরল, শান্ত আর আপন ভোলা ছেলে। ও কি করে? তাহলে কি অন্য কেউ? কে সে? কে? এরকম হাজারো প্রশ্ন মাথায় জট পাকাতে লাগলো। ও দেখতে পাচ্ছে অর্জুন একেবারে ওর সামনাসামনি এসে দাঁড়িয়েছে। তার মধ্যে তৈরি হওয়া শক্তি যেন চারিদিক থেকে আলোর মতো বিচ্ছুরিত হচ্ছে। আর সেই শক্তির প্রাবল্যে ক্রমশ মিসেস মজুমদার জড় পদার্থে পরিণত হচ্ছে। না না, এমন হতে পারে না, এমন হতে পারে না। অর্জুন যদি শক্তি লাভ করেও থাকে তবুও আমাকে লড়তেই হবে। সে সে যতই ভয়ঙ্করী ওর সাথে থাকুক, একটা মায়ের থেকে বেশি ক্ষমতা তার নেই, তার নেই। থাকতে পারে না, থাকতে পারে না। কথাটা ভেবেই মিসেস মজুমদার ঘরের এক কোণে এতক্ষণ ঢাকা দিয়ে রাখা হুইল চেয়ারটা বের করে আনে। সেখানে বসে আছে শতায়ু। ওকে একটা সুস্থ দীর্ঘ জীবন দিতেই হবে। ওই শতায়ু নামটা যেন ব্যর্থ না যায়। একসময় নিজের যৌবন, নিজের সৌন্দর্য চিরকালের জন্য ধরে রাখতে পার্থিব ধন সম্পত্তির প্রাচুর্য চেয়ে শুরু করেছিল এই তন্ত্র সাধন। কিন্তু নিজের ভুলে সেসব অর্জন করতে পারেনি। তবে এখন নিজের ছেলের জন্য তাকে এটুকুনি করতেই হবে। মিসেস মজুমদার আবার মন্ত্র উচ্চারণ শুরু করলেন। হাতে তুলে নিলেন সেই খড়গ। আজ ওই দুটো চোখ আর ওই শিশুকে বলি দিলেই
তার মোট 15টা প্রাণ আর 5000 চোখ উৎসর্গ করা শেষ হবে। এই শিশুটি যদিও সম্পূর্ণভাবে নিখুঁত নয়, কিন্তু সানাই হঠাৎ করে নিখোঁজ হলো বলে, আর তাছাড়া সুমেধার চোখদুটো বড় সুন্দর ছিল, কিন্তু কি করে যে সব ভুলিয়ে গেল সে ওদের পরে দেখে নিল। কিন্তু এই মুহূর্তে বলি দিতেই হবে, নয়তো সূর্যগ্রহণ শেষ হয়ে গেলে তার সাধনা সম্পূর্ণ ব্যর্থ হয়ে যাবে। এতক্ষণ অর্জুন স্থির হয়ে দেখছিল মিসেস মজুমদারকে। খাঁচায় বন্ধ হওয়া পাখির ছটফটানি দেখে মনে মনে প্রচন্ড আনন্দ হচ্ছিল ওর। কিন্তু যখন মিসেস মজুমদার হাতে আবার খড়গটা তুলে দেন, নিজেকে আবার প্রস্তুত করে দেন, তিনি একবার পিছন ফিরে দেখেন। পিছনে দাঁড়িয়ে থাকা সেই ঘন কৃষ্ণকায় নারী ধীরে ধীরে স্বচ্ছ শরীরের আবরণ ধারণ করল, তারপর মিশে গেল অর্জুনের শরীরের সঙ্গে। পর মুহূর্তে এক হাতে ঐন্দ্রিলার অচেতন শরীরটা আদিত্যর দিকে টেনে দিয়ে গিয়ে দাঁড়ায় মিসেস মজুমদারের পিছনে। তারপর বাম হাত দিয়ে তার চুলের গোছাটা ধরে দুবার পেঁচিয়ে টান মারল পিছনের দিকে। মিসেস মজুমদার যন্ত্রণায় আর্তনাদ করে উঠলেন। যন্ত্রণার মাঝেও মিসেস মজুমদার দেখতে পেলেন বহুদিনের একজন চেনা মানুষ এসে দাঁড়িয়েছে তার সামনে। তার চোখ থেকে ঠিকরে বেরিয়ে আসছে ঘৃণা। সেই মানুষটা ধীরে ধীরে নিচু হয়ে কোলে তুলে নেয় সেই শিশুটার অচেতন শরীর, তারপর মুখ ঘুরিয়ে বেরিয়ে যায় ঘর থেকে। মিসেস মজুমদার শুধু অস্ফুট স্বরে একবার বলে ওঠেন, বাবা। আর কিছু বলার সময় পায় না, কারণ অর্জুন ঠিক সেই মুহূর্তে তার হাতে ধরা খড়গটা কেড়ে নিয়ে বসিয়ে দেয় মিসেস মজুমদারের গলায়। মিসেস মজুমদারের বিভক্ত হয়ে যাওয়া ধরটা ধপ করে গিয়ে পড়ল ঠিক মহাশক্তির পায়ের কাছে। কাটা গলাটা থেকে ফিঙ্কি দিয়ে বেরিয়ে আসা রক্ত ভিজিয়ে দেয় মায়ের আলতারাঙা চরণ, আর তার সঙ্গেই লুটিয়ে পড়ল অর্জুনের অচেতন শরীরটাও। আদিত্য এতক্ষণ ঐন্দ্রিলাকে হসপিটালে পাঠিয়ে ওর ওপর মহলকে এত বড় ঘটনাটা ফোনে মোটামুটি ব্রিফ দিচ্ছিল, কিন্তু এবার ব্যস্ততা কাটতে চোখ পড়ল নিবেদিতা দেবীর দিকে। আর তখনই বিস্ময়ে হতবাক হয়ে গেল ও। যাকে চোখের সামনে একটু আগে দু টুকরো হতে দেখেছে, যদিও অর্জুনকে বাঁচাতে জটাবুড়ো সে শরীরটা যজ্ঞের আগুনে এমনভাবে ভস্মীভূত করেছিল যে সেটাকে আর মানুষ বলে কল্পনাও করা যায় না। কিন্তু সে যাই হোক, সে তো মিসেস মজুমদারই ছিলেন। তবে ইনি কে? এখনই হয়তো ফরেনসিক টিম আর ফোর্স আসবে, হাতে সময় খুব কম, কিন্তু কাজ অনেক। তবুও আদিত্য বিস্ময়ে তাকিয়ে থাকে মিসেস মজুমদারের দিকে। ততক্ষণে মিসেস নিবেদিতা মজুমদারের পাশে গিয়ে দাঁড়িয়েছেন আরও দুই মহিলা এবং একজন পুরুষ, রণজিৎ ব্যানার্জি, বহ্নিশিখা ব্যানার্জি আর তাদের বৌমা করবী ব্যানার্জি। আদিত্য দেখা করতে এসেছিল অর্জুনের সাথে। অর্জুন দুদিন প্রায় অচেতন থাকার পর হসপিটাল থেকে বাড়ি ফিরেছে, তাই আর কি। তবে কারণও ছিল আরও একটা। আসলে আদিত্যর কাছে সম্পূর্ণ ঘটনাটা কেমন যেন ধোঁয়াশার মতো, সবই যেন অস্পষ্ট। আর যতক্ষণ না সে আসল সত্যিটা জানছে ততক্ষণ তার শান্তি নেই। তবে সেদিন একটু জানতে পেরেছিল। মিসেস নিবেদিতা মজুমদার আর নবনীতা ব্যানার্জি দুজনে যমজ বোন। তাদের বাবা হলেন ওই জটাও ঘুড়ি, আর শতায়ু হল নবনীতা ব্যানার্জির সন্তান। কুমারী মা হওয়ার কারণেই নিবেদিতা দেবী তার বোনকে লজ্জার হাত থেকে বাঁচাতে তার সন্তানকে আপন করে নেন, আর নিজের সন্তান অর্জুনকে আর 5টা অনাথ বাচ্চার মতো বড় করে তোলেন এই অনাথ আশ্রমে। নবনীতা আগে বাইরে থাকলেও নিবেদিতা দেবী এই আশ্রমে থিতু হতে ওখানে এই গুপ্ত ঘরে আশ্রয় নিয়েছিল, আর দুই বোনকে একই রকম দেখতে হওয়ার সুযোগ নিয়ে নিজের কার্যসিদ্ধি করত। ব্যাস এইটুকুই, আর কিছু শোনা বা জানা হয়নি।
সেদিন এই হত্যা লীলার দায় জটা অঘরী নিজের কাঁধে নেয়। হাসতে হাসতে চলে গিয়েছিল পুলিশের সঙ্গে। যাওয়ার আগে আদিত্যর কানে কানে বলে যায়, জটা অঘরীকে ফাটকে আটকে রাখার ক্ষমতা তোমাদের নেই। কিন্তু এখন আমার কদিন বিশ্রাম দরকার, তাই যতদিন ইচ্ছে হবে থাকব, তোমাদের অতিথি সেবা নেব, আর তারপর পাখি খাঁচা ছাড়া। আসি। তারপর ওই দিন 6 পরেই জটা অঘরী জেল থেকে নিখোঁজ। আদিত্য খবরটা পেয়ে আর উচ্চবাচ্য করেনি অবশ্য। গড়িয়ার এই বাড়িতে ব্যানার্জি বাড়ির বড় বউ করবী তার ছেলেকে নিয়ে থাকে। আপাতত অর্জুনকে নিয়ে নিবেদিতা দেবী ওখানে রয়েছেন। বহ্নিশিখা দেবীও এসেছেন ওদের দেখভালের জন্য। বিশাল ড্রয়িং রুমে বসে তিনি কথাগুলো বলছিলেন আদিত্যকে, আর আদিত্য বিস্ময়ে হতবাক হয়ে যাচ্ছিল। শোনো বাছা, ও ইন্দ্রিলার যা হয়েছে তা ওর পাপের ফল। এখন এমন করে অন্ধ হয়ে পঙ্গু জীবন কাটাক? ওর এত লোভ, এত সম্পত্তির একা মালকিন হবে বলে আমার বড় ছেলে শুভদের গাড়িটা পর্যন্ত অ্যাক্সিডেন্ট করায়। আমার ছেলেটা তাতে শেষ হয়ে যায়, কিন্তু আমার বৌমা আর নাতি বেঁচে যায়। তুমি জানো বাবা, নিজের স্বামীকে পর্যন্ত সারাক্ষণ নেশায় ডুবিয়ে রাখে। ও কি মানুষ? আর এবার যে আর কি পাওয়ার লোভে ও নবনীতার সাথে ষড়যন্ত্র করেছিল তা ভগবানই জানেন। তবে হয়তো ভগবান ওকে এভাবেই শাস্তি দিতে চেয়েছিল। যা হয়েছে ভালোই হয়েছে। আপনারা সব জানা সত্ত্বেও কিছু স্টেপ নেননি কেন? জানতাম আর কই। এই তো মাত্র কয়েকদিন আগে, মানে এই ঘটনার কদিন আগেই একটা অজানা নাম্বার থেকে ফোন এসেছিল বড় বৌমার কাছে। তাতেই সব জানতে পারি। তবে ওই সত্যিটা জানার বিনিময়ে আমাদের একটা কাজ করতে বলা হয়েছিল। ঠিক মাঝরাতে আশ্রমের ওই 4টে বাচ্চাকে নিয়ে বড় রাস্তা থেকে নিয়ে এসে নিরাপদে লুকিয়ে রাখতে হবে। ওদের নাকি ভীষণ বিপদ। পরে অবশ্য জানতে পারলাম জটা অঘরী, উনি আমাদের সব জানিয়েছিলেন। উনি নাকি ওই বাড়ির রান্নাঘরের পিছনের ভাঙা কুয়োর পাশে এসে ওদের জন্য অপেক্ষা করতে বলেছিলেন। ওদের নাকি কুয়ার জলে শব্দ করে কে কে এসেছে তার ইঙ্গিত দিতে বলেছিল। তারপর ওখান থেকে ওদের নিয়ে বড় রাস্তা পর্যন্ত পৌঁছে দিয়ে যান উনি। এসব অবশ্যই ওই সূর্য বলেছিল। সানাই আর সুমেধাকে বলে দিও সূর্যকে খুন করতে চেয়েছিল নবনীতা, কারণ ও জেনে দেখে ফেলেছিল একবার। এসব অবশ্য সূর্যের কাছ থেকেই জেনেছি। বেশ, বুঝলাম। কিন্তু জটা অঘরীর সঙ্গে আপনাদের সম্পর্কটা ঠিক বুঝলাম না। আমাদের তো জমিদারির বংশ। মেদিনীপুরের এখনো আমাদের জমিদার বাড়ি রয়েছে। উনিও এখানকার লোক। তা উনি ছিলেন আমাদের শ্বশুর মশাইয়ের বন্ধু। তবে আর্থিক সমস্যায় জর্জরিত হয়ে একসময় আমাদের বাড়িতেই আশ্রয় নেন। তারপর বিয়ে, সংসার। কিন্তু নিবেদিতা আর নবনীতাকে জন্ম দিতে গিয়ে কাকিমা মারা যান। মেয়েদের মুখের দিকে চেয়ে বেশ কয়েক বছর বাড়িতে থাকলেও একসময় বাড়ি ছেড়ে বেরিয়ে যান। তারপর আর খবর পাইনি। আর নিবেদিতা দেবীরা? ওরা এ বাড়িতেই ছিল। আমি বিয়ে হয়ে আসার পরপরই নবনীতা বাড়ি ছেড়ে চলে যায়। পরে লোকমুখে খবর পাই ও নাকি মারা গেছে। আর নিবেদিতাকে আমরাই দেখাশোনা করে বিয়ে দিই। কিন্তু ওর কপাল, জামাই বিয়ের কয়েক বছর পরই মারা যায়। ততদিনে অবশ্য ও মহামায়া অনাথ আশ্রমের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিল। বেশ, আর একটা শেষ প্রশ্ন। আপনাদের এই আশ্রমে যে ওইরকম একটা পাতাল ঘর ছিল তা কি আপনারা জানতেন? কখনো না। আসলে ওই বাড়িটা শ্বশুরের বাবা কিনেছিলেন, কিন্তু আমরা কখনোই গিয়ে থাকিনি। আর তাছাড়া বাবা তো ওটা কবেই অনাথ আশ্রম করে দিয়েছিলেন। পরে নিবেদিতা থাকতে থাকতে ওই ঘরটা খুঁজে পেয়েছিল। সে কথা তবে তখন না জানালেও এখন সব আমাদের বলেছে। আসলে নবনীতা সবসময় ওকে অর্জুনের ক্ষতি করার ভয় দেখিয়ে নিজের কাজ হাসিল করত। সেই কারণেই হয়তো এর আগেও কয়েকবার হোম থেকে বাচ্চা নিখোঁজ হলে সেগুলো ধামা চাপা দিয়েছিলেন। না, সে কথা সত্যি নয়।
বাচ্চা হারিয়ে যেত ঠিকই, কিন্তু বহু ছেলে মেয়ে নিজের রাস্তা নিজে দেখবে বলে পালিয়ে যেত কাজের খোঁজে বা অন্য দলের পাল্লায় পড়ে। আগে এরকম বহু কেস আছে, আমরা খোঁজ খবর নিয়ে দেখেছি। নিবেদিতা আমাদের সব খবরই দিত, কিন্তু এবারও বড্ড ভয় পেয়ে গিয়েছিল, তাই নিজেই আপনাদের খবর দিয়েছিল। আচ্ছা, এতক্ষণে জটগুলো খানিকটা খুললো। গোটা ছবিটা এবার বেশ পরিষ্কার আমার কাছে। ঠিক আছে, বেশ, এবার তবে আসি, পরে আবার কখনো দেখা হবে। কিন্তু একটা কথা বলার ছিল, বলবো কিনা ভাবছি। হ্যাঁ হ্যাঁ, বলো না, কোনো ভয় নেই। অর্জুনকে একটু সামলে রাখবেন আপনারা। জানি না কেন আমার মন বলছে এই সংসারের মায়াজালে জড়িয়ে থাকতে পারবে না ও। আদিত্য যখন কথাটা শেষ করল, তখন দেখল নিবেদিতা দেবী এসে দাঁড়িয়েছেন বহ্নিশিখা দেবীর পিছনে। তার চোখ ভিজে উঠেছে, তবু শান্ত। ধীর স্বরে বললেন, ও ও এখন শুধু আমার ছেলে নয়, ও যে অন্য কারো আমানত, আর তার কাছে আমি অতি নগণ্য। তাই আদিত্যর ঠিক সেই মুহূর্তে মনে হলো কেউ যেন অট্ট হাসিতে ফেটে পড়ছে, আর তার হাসির দমকে কেঁপে উঠছে গোটা বাড়িটা। আমাদের গল্প ও পরিবেশনা যদি আপনাদের ভালো লেগে থাকে, অভিশপ্ত অশ্বমেধ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।